বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আমাদের সঙ্গে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক, অত্যন্ত পরিচিত আমাদের সবার, জুলকারনাইন সায়ের সামি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। জুলকারনাইন সায়ের, আপনার কাছ থেকে আমি একটু প্রথমে শুনতে চাই, সামগ্রিকভাবে বাংলাদেশের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ইতিমধ্যেই 7 মাস পেরিয়ে গেছে অভ্যুত্থানোত্তর পরিস্থিতি, রাজনীতিতে, অর্থনীতিতে, সামাজিকভাবে নানা রকমের উদ্বেগ উৎকণ্ঠাও আছে। অনেকে সম্ভাবনার কথাও বলছেন, নানান অসৎ উদ্দেশ্যের কথা শোনা যাচ্ছে, এবং নানা ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্যেও বাংলাদেশ আছে বলে এরকম আলোচনাও আছে। সব মিলিয়ে আপনি কি দেখছেন? জাস্ট এক ধরনের ওভারভিউ আপনার কাছ থেকে যদি পাই আমি। জি, আসসালামু আলাইকুম জুলুক ভাই। আসসালামু আলাইকুম আপনার দর্শকদেরকে। আসলে এখানে তো ওভারভিউর কথা যখন বলছেন আপনি, এখানে ইটস প্রিটি মাচ ক্লিয়ার। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কি। যেমন গত 2 দিন ধরে একটা অত্যন্ত জঘন্য রকমের গুজব প্রচার করা হচ্ছে। আমরা জানি এটা একটা বিশেষ গোষ্ঠী আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে তারা এই কাজটা করতেছে। এরা ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশের সেনা প্রধানের সাথে নাকি আরেকজন সেনা কর্মকর্তার ঝামেলার কারণে দেশে একটা কু হয়েছে, ওই কর্মকর্তাকে আরো কিছু কর্মকর্তা সহ আটকে রাখা হয়েছে। আমি বিভিন্ন ভাবে যাচাই করে দেখেছি, এমন কিছুই আসলে ঘটে নাই। এটা সম্পূর্ণভাবে মিথ্যা, এবং জেনারেল ওয়াকার, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, তাকে তার ক্ষমতার একটু বিব্রত করার আর একটা প্রয়াস আর কি। এটা তো কন্টিনিউসলি হয়ে আসছে, কারণ একটা গোষ্ঠী চাই না যে এই ভদ্রলোক বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে আর কন্টিনিউ করুক। এটা তারা কেন চায় না, সেটা যদি আপনি আর একটু ডিপে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে ওনাকে ক্ষমতায় রেখে এবং তার অধীনে বাংলাদেশে একটা জলদি নির্বাচন হোক, এই জিনিসটা আসলে অনেকেই কামনা করেন না আর কি। তাদের অনেক অন্য রকমের পরিকল্পনা আছে, সো তারা ওনাকে সরিয়ে দিয়ে আরেকজনকে এনে যেন ইলেকশনটাকে আরো পোস্টপোন করে 2-3 বছর নিয়ে যাওয়া যায়, এরকম একটা দুরভিসন্ধিমূলক পরিকল্পনা আছে বলে আমরা জানি। জি, আমি আসছি আপনার কাছে, মিস্টার হাবিবুর রহমান হাবিব। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল আয়ের দর্শক শ্রোতাকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক, বিখ্যাত সাংবাদিক আল জাজিরা জুলকারনাইন সায়ের সামি, শুভেচ্ছা। আসলে গুজব অনেক সময় বাস্তবে পরিণত হয়, আবার গুজব অনেক সময় গুজবই থেকে যায়। এখন বাংলাদেশে এমন একটা অবস্থা চলছে, যে যেদিক দিয়ে পারছে সেদিক দিয়ে কথা বলে যাচ্ছে, যার যার মতো করে হাতি দেখার, অন্ধ হাতি দেখার মতো। সুর দেখলে মনে হয় যে এটা কি, লেজ দেখলে মনে হয় যে এইটুকু লেজ। এখন আমরা ওইরকম হাতি দেখতেছি সবাই, সমাজে যারা আমরা বসবাস করতেছি। আর দেশটা চলছে এইভাবে, এই দেশ না কোনো দেশই চলে নেই। দেশের মালিক কে? এখন দেশ পরিচালনা করছে কারা? এর আমার কাছে একটা টোটালি ভিন্নত্ব লাগে। এখন একটা সরকার আছে, এই সরকারের বাইরে কয়েকটা সরকার আছে। এই সরকারের নিজস্ব অস্তিত্ব যেমন নাই, ঠিক তেমনিভাবে অন্যান্য যারা দেশ পরিচালনা করে তারা সাংবিধানিকভাবে তার রাষ্ট্রীয় ক্ষমতা নেই, অথচ রাষ্ট্র ক্ষমতা তারাই চালাচ্ছে। যেমন জামাত ইসলাম মনে করছে দেশটা তারাই চালাক, তারাই ক্ষমতা, তারাই এসেছে, একেবারে তাদের চলাফেরা ভাবভঙ্গি মনে হয়। আমরা বিএনপি মনে করতেছি ভালোই তো চলছে, আছি তো। একে তো রোজ পালিয়ে থাকতাম, ভাবতাম কখন পুলিশ ধরে নিয়ে যায়, কখন মিথ্যা মামলা দেয়, সেখান থেকে ভালোই আছে, চলছে আমাদের মতো করে। আবার যারা ছাত্ররা আন্দোলন করেছিল তারা তো মনে করছে আমাদেরই সরকার, আমরাই সরকার। এই মুহূর্তে এই জন্য বিভিন্নভাবে গুজব ছড়বে। সব কিছুর অবসান হবে একটা নির্বাচনের মাধ্যমে। নির্বাচন যেটা সামি বলবার চেষ্টা করছেন, যেটা নির্বাচনে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, মানে তার মানে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। একটা গোষ্ঠী মনে মনে ভাবছে যে নির্বাচনটা না হয় যারা উপকৃত হবে, আরেকটা গোষ্ঠী ভাবছে নির্বাচনটা হলো না, বর্তমান যে অবস্থা এটাও থাকলো না, অস্থিরতা। কিন্তু একটা ন্যারেটিভ তো আছে যে পলিটিশিয়ানরা আসলে অনেকেই বলবার চেষ্টা করছেন, ইনক্লুডিং চিফ অ্যাডভাইজারও কখনো কখনো বলেছেন আকার ইঙ্গিত অন্তত, যে পলিটিশিয়ানরা অনেক কিছু করেনি যেটা তাদের করার কথা ছিল। এখন একটা সুযোগ এসেছে, সেই কারণে দেশে কিছু সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সেগুলো আসলে করে না দিলে আবার যেই ক্ষমতায় আসুক ওই একই কথা বলবে। এবং এই কথা এখন বলা হচ্ছে যে বিএনপি আসলে আওয়ামী লীগের মতোই নিজেকে আওয়ামী লীগ হবার জন্যে উদ্গ্রীব হয়ে আছে, মানে আওয়ামী লীগের ভূমিকায় যাবার জন্যে।
না, এই ব্যাপারটা যদি কেউ বলে থাকে তাহলে এটা বিএনপির তো অন্যায় করা হবে, কারণ বিএনপি কিন্তু 23 সালে 31 দফা, যেটা দফা সরকারের কাছে তো দফা দেয় মানুষ, 5 দফা 7 দফা দাবি, এটা একটা ব্যতিক্রম ধর্মে যে ব্যক্তি দফা রাষ্ট্রীয় ক্ষমতা বিএনপি গেলে বা তার সাথে যারা আছে তারা গেলে তখন এই দফা বাস্তবায়ন করবে। এখানে আওয়ামী লীগের মতো হওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ হলো একটা মানে একটা জিনিস যদি আপনি করেন, স্ট্রিক করেন 100-এ 100, তাহলে আর কোনোটাই লাগে না, কোনো কিছুই লাগে না। সেটা কি? একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তাহলে কেউ আর এদিক ওদিক যাবে না। যেমন আমি একটা তুলনা করি, স্বাভাবিকের তুলনা করে, আপনি ধরে সব আছে, আপনার মাছ দিলেন, ইলিশ মাছ দিলেন, রুই মাছ দিলেন, আপনার খাসির মাংস দিলেন, হরিণের মাংস নিয়ে আসলেন, ভালো বাউরচি নিয়ে আসলেন, সব মশলা দিলেন, কিন্তু লবণ দিবেন না, ওটা পয়সা দিলেও খাবে না, খাওয়ার অযোগ্য হবে। ঠিক তেমনিভাবে যত সমস্যা করেন, যা কিছু করেন, সব কিছু করার মধ্য দিয়ে যদি নির্বাচনটা যদি দলীয় সরকার দিনে হয়, ওই নির্বাচন কেউ সঠিকভাবে করতে পারবে না। আর যদি নিরপেক্ষ সরকার দিনে নির্বাচন হয়, তাহলে সবাই কিন্তু আপনার ঠিকভাবে চলবে, দেশ পরিচালনা সঠিকভাবে করবে। এখানে আমি আপনাকে থামাই, আমি একটু সামির কাছ থেকে বুঝতে যে সামি, আপনি কি মনে করেন কিনা যেন বিগত 15 বছর বিএনপি সহ সকল রাজনৈতিক দল, জামাত সহ এবং সাধারণভাবে নাগরিকটাও দেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছে এবং সেটা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমাদের দেশে একটা কনসেপ্ট আছে, আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার নাই অফিসিয়ালি, বাট অন্তর্বর্তীকালীন সরকারটা সেই ভূমিকা অবতীর্ণ হবে। সো আপনি কি মনে করেন কিনা আজকে এসে দাঁড়িয়ে এই সরকারকে নিরপেক্ষ বলা যাবে? আমার প্রথম প্রশ্ন আপনাদের দুজনের কাছেই। দ্বিতীয়ত হচ্ছে গভর্নেন্স, যেটা আমরা গত 7 মাসে দেখলাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতির নানা ক্ষেত্রে, তাতে করে একটা নির্বাচন করবার যে সক্ষমতা দরকার একটা সরকারের, সেটা আছে কি না, আপনি কি দেখেন? এটা আমার জন্য খুবই কঠিন প্রশ্ন। আমি যেহেতু জার্নালিস্ট, আমার পক্ষে সরকার নিরপেক্ষ নাকি রাজনৈতিকভাবে আপনার বায়াস, এটা হয়তো আমি এভাবে বলতে পারবো না। বাট সরকারে এমন অনেক অ্যাক্টর আছেন যাদের নিজস্ব ব্যক্তিগত অনেক এজেন্ডা আছে, নিজস্ব রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি আছে। এটা আপনি যেমন জানেন, পৃথিবীর আমার মনে হয় আপনার দর্শক যারা আছে তারাও এরকম অনেকেই জানেন যে ডক্টর ইউনূস একজন অবশ্যই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। উনি কখনই পলিটিক্সে এভাবে ইনভলভ ছিলেন না। সো ওনার রাজনৈতিক কোন রকমের অ্যাসপাইরেশন আছে বলে আমার মনে হয় না। বাট এছাড়া অনেক অ্যাক্টর আছেন এখানে, অনেকেই ইনভলভ আছেন যাদের নিজস্ব একটা রাজনৈতিক দিক দর্শন আছে, যেটা তারা বহু বছর ধরে চর্চা করে এসেছেন। এমনও অনেকে আছেন যারা এখানে প্রবেশ করেছেন, নিজস্ব একটা প্ল্যান তাদের অবশ্যই আছে। সরকারের থেকেও, সরকারি নিরাপত্তা নিয়ে সরকার থেকে বের হয়ে গিয়ে নিজের রাজনৈতিক দল গঠন করে একজন বলেছেন যে পুলিশ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। আমার একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে, উনি যখন সরকারে ছিলেন উপদেষ্টা হিসেবে, তখন কি তিনি পুলিশের নিরাপত্তা পাননি? পুলিশ কি তাকে প্রপারলি গার্ড করেনি অথবা এসকর্ট করেনি? বা তখন এই কথা বললেন না কেন? কেউ কি তাকে একটা পচা ডিম ছুঁড়ে মেরেছিল কখনো রাস্তায়, অথবা একটা জুতা? এরকম কি কোনো হয়েছিল নাকি কোনো ঘটনা? তো পুলিশ যদি সেই সময় আপনাকে এরকম একটা টার্বুলেন্ট পিরিয়ডের মধ্যে আপনাকে সেফগার্ড করতে পারে, আপনার এখন কেন মনে হচ্ছে যে সে নির্বাচন করতে পারবে না? হ্যাঁ, পুলিশ অফকোর্স খুব ফ্রাজাইল অবস্থায় আছে। পুলিশ সদস্যরা অত্যন্ত ডিমোরালাইজড একটা অবস্থার মাঝখান দিয়ে যাচ্ছে। তো তাদেরকে মোরাল আপ করার জন্য আপনারা কি করেছেন? এই পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? আপনারা উপদেষ্টা যাদেরকে এখানে রেখেছেন, তারা কি আসলেও শারীরিকভাবে তারা আসলে কতটা সক্ষম এই পুলিশ বাহিনীকে অর্গানাইজ করে একটা নির্বাচনের জন্য অথবা দেশের জনগণের সেফটি প্রোভাইড করার জন্য প্রস্তুত করতে? আমরা তো আসলে এরকম কোন রকমের স্টেপ কিন্তু দেখিনি যে এই বাহিনীর এতগুলা লোকজনের উপরেও তো আক্রমণ হয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে দে ওয়ার অলসো অ্যাটাকড। দে লাইক অফকোর্স দে অ্যাটাক পিপল। এখানে একটা খুবই খুবই হজবরল একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়েছে। তো তাদের বিষয় কিন্তু আসলে ধরেন আমরা সবাই মিলেই ওরকম ভাবে বিষয়গুলো কনসিডার করিনি। উই হ্যাভ, এটা তো বলার অপেক্ষা রাখে না যে 15 বছরের পুলিশের মধ্যে খুব বাজে রকমের পলিটিসাইজেশন হয়েছে। পুলিশের যে সমস্ত নিয়োগ হয়েছে সেই সকল নিয়োগের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের সুপারিশে হয়েছে, অর্থের বিনিময় হয়েছে। সুতরাং
ওই সদস্যদের লয়ালিটি পাবলিকের কাছে থাকবে কিনা অথবা পাবলিকের প্রতি তাদের কোনো কমিটমেন্ট থাকবে কিনা সেটা তো একটা প্রশ্ন থেকেই যায়। কিন্তু এত কিছুর পরে দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানে কয়েক হাজার মানুষ আত্মত্যাগ করেছেন, মারা গিয়েছেন, পুলিশ সদস্যরাও ওইখানে মানুষের ইয়েতে আক্রান্ত হয়েছেন। তো এখন তো আসলে মনে হয় না আপনার, আমার মনে হয় না যে পুলিশের কোনো কিছু ডেভেলপমেন্টের জন্য সরকার থেকে এই পর্যন্ত কোনো বোল্ড, কোনো স্ট্রং স্টেপ গ্রহণ করা হয়েছে। সো আমি আসলে ফিল করছি না যে পুলিশের জন্য এনাফ স্টেপ নিয়েছেন তারা। আর পুলিশের লোকবল নাই, পুলিশে লোকবল হায়ার করা অথবা রিক্রুট করা খুব ডিফিকাল্ট ব্যাপার না। আপনি যদি চান আপনি আহ, এক সপ্তাহের মধ্যেই পুলিশের 10-12 হাজার লোক রিক্রুটের ব্যবস্থা করতে পারেন, তাদেরকে 1 মাস ট্রেনিং দিয়ে তাদেরকে ফিল্ডেও নামানো যেতে পারে। বাট এটা করার ইচ্ছা অথবা অ্যাপাটাইট যারা সরকার চালাচ্ছেন তাদের আছে কিনা সেটা একটা বিষয়। তো তারা যদি এটা না করেন, তারা যদি বলেন সিকিউরিটি গার্ড হায়ার করবো, আপনি সিকিউরিটি গার্ডকে পুলিশিং এর অ্যাবিলিটি কিভাবে দিবেন? এটা তো একটা হাস্যকর কথা। একটা মানুষ পুলিশের কথা শুনতেছে না রাস্তাঘাটে, আপনি এক্সপেক্ট করেন যে XYZ কোম্পানি সিকিউরিটি গার্ড এসে পুলিশের কাজ করবে? দিস ইজ সো ফানি। এবং যারা এগুলা করতেছে তারা তো অবশ্যই কোনো একটা কারণেই করতেছে। আদারওয়াইজ আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এমন একজন ব্যক্তিকে কেন বসাবেন যার বিভিন্ন রকমের শারীরিক সমস্যা আছে এবং যিনি নিজে আপনি দেখতেছেন হি ইজ ফেলিং কন্টিনিউয়াসলি। তারপর আপনি দেখবেন না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে আপনার ইমপ্রুভ করার জন্য কোন রকমের স্ট্রং মেজার নেওয়া হয়েছে। আমি দেখি নাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন উনি দেশের সবগুলো জেলাতে কি গিয়েছেন এখন পর্যন্ত? 64টা জেলাতে আমার মনে হয় না হি হ্যাজ ভিজিটেড টু অল দ্য ডিস্ট্রিক্টস অ্যান্ড মেট উইথ দ্য ইন্ডিভিজুয়াল পুলিশ ফোর্সেস দেয়ার, ওই ডিস্ট্রিক্টের যারা পুলিশ ফোর্স আছে। তো এদেরকে তো আপনার মোরাল আপ করতে হবে, এদেরকে কিছু ইনসেন্টিভ দিতে হবে, কিছু রকমের সুযোগ সুবিধা এদেরকে করে দিতে হবে, সো দ্যাট ভাই টেক কেয়ার অফ দ্য কান্ট্রি, টেক কেয়ার অফ দ্য পিপল। এরকম কোন রকমের মেজর বোল্ড স্টেপ কিন্তু আমরা দেখছি না। জি মিস্টার হাবিব, আপনি কি মনে করেন? না, আপনি প্রথম নিরপেক্ষতার প্রশ্ন, দ্বিতীয় সক্ষমতার প্রশ্ন। মানে নির্বাচন করতে হলে তো সেই আয়োজনেরও এক ধরনের সক্ষমতা। এটা আমার কাছে খুব পরিষ্কার বক্তব্য। পুলিশ যখন পরিপূর্ণ সক্ষমতা নিয়ে রাষ্ট্রের অবস্থান করতেছিল, চৌকোষ পুলিশ বাহিনী, চৌকোষ প্রশাসন, আমি দেখেছি 86-এ কী হয়েছে। নির্বাচন হয়ে যাওয়ার পরে 48 ঘন্টা ফলাফল বন্ধ করে দিল। এত চৌকোষ প্রশাসন কী করলো? 48 ঘন্টায় কেন বন্ধ থাকবে? রেজাল্ট ঘোষণা হচ্ছিল। 88 সালে দেখলাম একতরফা একটা নির্বাচন হয়ে গেল। এই চৌকোষ পুলিশ অফিসার সবাই ছিল, সব ফোর্সেস মাঠে ছিল। কী হলো না কিছু। আর এরাই মাঠে ছিল 91 সাল, 96 সাল, 2001 সাল, ইভেন কি 2008 সাল। মাঠে কি কোনো কারোর পোস্টার ছিঁড়েছে? কোনো প্রার্থীকে আহত করেছে? কোনো প্রার্থীর মিছিল হামলা করেছে? করেনি। লাইন ধরে মানুষ ভোট দিয়েছে। যারা 86-এ 88-এ যারা এরকম একটা ন্যাক্কারজনক ভোট করলো, প্রশাসন তারা এইভাবে চললো, এই 4-5 থেকে সুন্দর হয়ে চললো। 2008-এর নির্বাচনটা প্রশাসন ঠিক ছিল, নির্বাচন ঠিক ছিল। মঈন আহমেদ আর এর সরকার, ফখরুদ্দিনের সরকার, তারা নিজেদেরকে সুরক্ষার জন্য ম্যাডাম খালেদা জিয়া তাদের সাথে এগ্রিমেন্ট করেনি। বিগত স্বৈরাচার সরকার করেছিল তোমাদের যত কিছু যা তোমরা করেছো সব আমরা আইনে পরিণত করবো, অর্থাৎ তোমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। যেই কারণে আওয়ামী লীগও অনেক জায়গায় যায় না, যে প্রত্যেকটা কেন্দ্রে বাক্সে মানে নৌকামার্কা সিল মেরে তারা ভরে রেখেছিল। এটার প্রমাণ হলো বিগত যত নির্বাচন হয়েছে 8টা নির্বাচন হয়, 1 নাগারে 4টা পর্যন্ত হয়। হওয়ার পরে বুথে এরকম একটা মেন বুথে ভোট গণনা হবে, সমস্ত এজেন্ট থাকে, বাক্সগুলো নিয়ে এসে ওখানে দিয়ে অন্য এজেন্টটা চলে যায়। 2008 সালে প্রথম 4টা ভোট শেষ হওয়ার পর সব এজেন্টকে বের করতে, সবাইকে বের করে দিয়ে তখন বাক্সে এখানে 9টা ছিল, এখানে 13টা থাকলে তো দেখার লোক ছিল না। এই যে কাজ তারা নিজের সুরক্ষার জন্য করেছিল। তাই বলি যে নির্বাচন 2001 সালে হলো, 6 সালে হলো, 1 সালে হলো, 8 সালেও প্রশাসন করে দিল। আর্মিটাকে মানে মঈনুল আহমেদ বলতে আমি বলবো সমষ্টিগতভাবে মঈনুল আহমেদ ফখরুল সমর্থক যারা করেছিল। এই প্রশাসন চৌকস প্রশাসন করতে পারলো, আবার এরাই করে দিল। এখন যেটা নির্বাচন, প্রথম শর্তটা হলো, আমি আপনার এখানে বলেছি, দলীয় সরকার ওদের নির্বাচন হলে আপনার আল্লাহ ফেরেশতা পাঠালেও এখানে এসে তারা বিভ্রান্তির ভেতর পড়বে।
যে জন্য আমি বারবার বলতাম আপনাদের না, সেটা তো পরিষ্কার, সেই বিষয় নিয়ে কোনো সংশয় নেই। এই জন্য এখন প্রশ্ন হচ্ছে এখন সামনে যেহেতু দলীয় সরকার নেই, অতএব এখন এই পুলিশের যে সক্ষমতা আছে এটাই যথেষ্ট। আপনি মনে করেন এটাই যথেষ্ট। এখানে ভোট কেউ মারতে যাবে না। সরকার কি নিরপেক্ষ থাকবে বলে মনে হয়? এই সরকার, বর্তমান সরকারকে আমরা বলি আমাদের সরকার, সরকার বলে যে আমরা তাদের লোক না। আচ্ছা, এরকম একটা অবস্থা, বৈষম্য তো আছেই। সরকার নিরপেক্ষ না, সরকার নিজে একটা দল করালো, সরকার প্রধান নিজে একটা দল করালো, এই সরকার নিরপেক্ষ আমি এটা বলবো না। কিন্তু যেহেতু তার দল রাষ্ট্রীয় ক্ষমতা ওইভাবে নেই, শুধু অফিসাররা তার কথা শুনলেই হবে না। যেমন বিগত দিনগুলোতে আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি বহাল ছিল, তার মানে সংসদ থেকে নির্বাচন করেছে, এখানে তো সেই সুযোগ নেই। অতএব এখানে প্রশাসনের এমন কোনো প্রয়োজন পড়বে না, যার যার ভোট ঠিক মতো দেবে। আর যে সংস্কার করতে যাচ্ছে যে নির্বাচন কমিশন, সংস্কার পরিষ্কার বলে দিক যে কোনো প্রার্থী যদি আর কোনো প্রার্থীর উপরে হামলা করে, সঠিক যাচাইয়ের মধ্যে দিয়ে তার প্রার্থীতে বাতিল করে দেওয়া হবে। ভোট কেন্দ্রে মারামারি করে লাইনের ভিতরে ভোট দিতে চায়, সেক্ষেত্রে তার ভোট প্রার্থীতে বাতিলের একটা ঘোষণা দেন না, সব শুধু হয়ে যাবে, কেউ আর যদি তাকাবে না, প্রার্থীটা বাতিলের ঘোষণা দেবে যদি অন্যায় করলে। তাহলে প্রশাসন এখানে সোজা মতো আনসারও লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, তারপরে ভোট করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সরকার ইচ্ছা করে 3 মাসের ভিতরে ভোট করতে পারে, ভোটার লিস্ট আমাদের রেডি, ভোট করতে সমস্যা কী? এই গেল দ্বিতীয়ত, প্রথম কথা। দ্বিতীয়ত কথা হলো, উনি যেটা বললেন অস্থিরতা বা সব কিছু মিলিয়ে যেটা, সেটা হলো এই, আসলে একটা অস্থিরতা আছে তো, বিভিন্ন ধরনের এখানে নানান ধরনের কথাবার্তা চলছে। এইটা চলার পিছনে কিন্তু সরকার এখানে দায়বদ্ধ আছে সরকারের। এই যে নতুন করে সমস্ত এই যে নারী নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে বিগত 2 মাস ধরে, কারণ প্রশাসনিক কোনো রকমের এখানে কোনো নেই। ইচ্ছা করলে আমি একটা ঘটনা আপনি বলতে চাচ্ছি না আজকে, আমি আকাশ থেকে পড়ছি কালকে একটা ঘটনা, আমি নিজের চোখে দেখেছি, এটা এক সময় তো বলবো। একটা অ্যারেস্টকে কেন্দ্র করে হয়তো আসলে বা তখন আমি বলবো, মানে আমি আওয়ামী লীগের আমলে মানে এটা দেখিনি, এত ভয়াবহতা, এত ভয়াবহতা। আওয়ামী লীগের আমলে আমার চেয়ে বেশি কথা তো কেউ বলে নাই, তারপরেও কিন্তু আমার এত ভয় ছিল না যে আমাকে আমাকে তো এই কথা বলার কারণে গ্রেপ্তার করেছে, এবং আমাকে সর্বপ্রথম বিগত সরকার সাজা দিয়েছে, সর্বপ্রথম আমাকেই সাজা দিয়েছে টেলিফোন টক সাথে কথা বলার কারণে। তারপরেও ওর ভিতরে নিরাপত্তা খুঁজে পেয়েছে, এখন থেকে সেই নিরাপত্তা নাই। অ্যাডভোকেট ফজলুর রহমান একটা বক্তব্য দিলেন একটা ফেস দ্য পিপলে, তারপরে তার পুলিশ তাও করতে হবে। বলেন আপনি তো কোথায় গেছি, কথা বলতে যাওয়া যাবে না, ভোটের কথা মুখে আনা যাবে না, ভোটের কথা বললেই বলে দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী। সো আমি আসছি আপনার কাছে, সামি, আপনার কাছে আমি জাস্ট আপনার অবজারভেশন, কারণ একজন খুবই তথ্যে অত্যন্ত সমৃদ্ধ শক্তিশালী সাংবাদিক আপনি বিবেচনা করি, আমি সে কারণেই প্রশ্নটা করছি যে এই যে এক ধরনের ভয়ের আবহের মধ্যে আমরা ছিলাম বাংলাদেশ 15-17 বছর, আর সেখান থেকে বাংলাদেশ মুক্ত হয়নি, বরং অনেকে মনে করছেন যে এখনকার ভয়টা আরও ভয়াবহ, যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে অপদস্থ হতে পারে এবং জীবনও হুমকির মুখে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে আশঙ্কা করছেন যে উগ্রবাদ, জঙ্গিবাদ, এই ধর্মের নাম ব্যবহার করে তার একটা উত্থানের পর্ব এখন হয়তো আবার শুরু হয়েছে নতুন করে। আওয়ামী লীগ এগুলোকে ব্যবহার করেছে তার রাজনৈতিক স্বার্থে নানাভাবে, কিন্তু এখন অন্যভাবে সেটা সামনের দিকে আসছে। আর তৃতীয়ত যেটা আমি আপনার কাছ থেকে, কারণ আমি আপনার সোশ্যাল মিডিয়াতে ফলো করি এবং আমি দেখেছি যে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে নিজেদের করবার চেষ্টা করেছে, এই জুলাই আগস্টের এই অভ্যুত্থান কতিপয় ব্যক্তি এবং গোষ্ঠী তাদের নিজেদের করবার চেষ্টা গত 7 মাসে করেছে, এবং সেটা করে অনেক ক্ষেত্রে তারা কিছুটা সুফলও পেয়েছে অনেকে মনে করেন, এবং সেই চেষ্টাটা আছে এবং সেটা অনেকটা সরকারি আশ্রয় প্রশ্রয়ও হয়েছে অনেকে মনে করেন, কারণ কিছু ইতিহাস আপনি, প্রকৃত ঘটনা আপনি তুলে ধরেছেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এই জায়গাগুলো দিয়ে আমি একটু আপনার মতামত শুনতে চাই, এবং নতুন যে রাজনৈতিক দলটি হলো এটা আসলে কতটা সরকারের ঘনিষ্ঠ, কতটা সরকার থেকে যুক্ত বা বিযুক্ত, যেভাবেই বলি না কেন, আপনার অবজারভেশন কি? নিঃসন্দেহে আমরা যখন কথা বলছি, আপনি নিজে আগেই বলেছেন যে আমি সাংবাদিক, আমার ক্ষেত্রেও তাই, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থকও নই, কারোর জোর করে কারো বিরোধিতা করাও আমার কাজ না, পেশা না। সো আমি বিশ্বাস করি আপনারও সেটা কাজে, কিন্তু আমাদের অবজারভেশন অ্যানালাইসিস তো বলতে অসুবিধা নেই। না, বাংলাদেশের কনটেক্সটে এটা আসলে একটা বেশ বড় সমস্যা, কারণ মানুষের পারসেপশন হচ্ছে এমন যে ধরেন দে এক্সপেক্ট যে তারা যেটা শুনতে যাচ্ছে আমরা সেটাই বলবো। এখন আমার পক্ষে তো সেটা করা পসিবল না যে আপনি যেটা শুনবেন অথবা সামথিং দ্যাট উইল সুথ ইউর ইয়ার্স, আমি তো সেটা মিথ্যা কথা বলতে পারবো না আপনার কাছে। তো আমি যদি আপনাকে শেষ থেকে শুরু করি, যে সরকারের ভেতরে
থেকে রাজনৈতিক দল গঠন করা হয়েছে, তো এখনো তাদের মতদর্শের লোক সরকারের ভিতরে রয়ে গেছেন। তারা কতটা নিরপেক্ষতার সাথে আসলে আগামী দিনগুলোতে সরকার পরিচালনা করবেন অথবা কি করছেন, সেটা আমার মনে হয় এটা বেশ পরিষ্কার কি হচ্ছে আশেপাশে। তো এখন যখনই নির্বাচনের কথা বলা হচ্ছে তখনই চারিদিক থেকে আক্রমণ করা হচ্ছে। আমি এটা, যারা এটার কথা বলছে, দে ওয়ান্ট টু ফেভার বিএনপি অথবা জামাত, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোকে। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে এখন তো যারা ইভেন যারা আপনি ভারতের প্রসঙ্গ তুলেছেন, যারা ভারতের নানা কাজের সমালোচনা গত 15 বছরে করেছে, এখন নির্বাচন চাইলে বলা হচ্ছে সে ভারতের দালাল, সেটাও বলা হচ্ছে। হ্যাঁ, সেটাও বলা হচ্ছে। প্লাস আপনি দেখেন যে এত বছর বিভিন্ন ভাবে একইভাবে নির্যাতিত হওয়ার পরেও এই বিভিন্ন অপোজিশন যে পার্টিগুলো আছে, বিএনপি বলেন, জামায়াত বলেন, আপনার যারা বাংলাদেশের রাজনীতি করেন, গণ অধিকার পরিষদ বলেন, বাম, ডান, এদের মধ্যে কোনো রকমের কোঅর্ডিনেশন নাই। প্রত্যেকের মধ্যেই যে আমি খাবো অথবা আমি আগে আসবো, আমি এটা করব, আমি তোমার থেকে বড়, তুমি আমার থেকে ছোট। নোবডি ফিলস ফর দ্য কান্ট্রি। আমার মনে হয় যে আপনার যেটা একটা দেশ, এটা যে আপনার দেশ, এটার লোকজনগুলোর চিন্তা যে আপনাকে করতে হবে, এটার ইকোনমি যে আপনাকে কারেক্ট পথে আনতে হবে, মানুষের পিস এন্ড স্ট্যাবিলিটি যে আপনাকে এনশিওর করতে হবে। আমি অ্যাকচুয়ালি ঠিক দেখি না যে তারা এগুলা নিয়ে কনসার্ন হয়ে সব ভেদাভেদ ভুলে গিয়ে যৌথভাবে একটা লক্ষ্যের দিকে আগাচ্ছে। সেসব না করে আপনার এ পার্টির লোকজন বি পার্টির দিকে কাঁথা ছুটতেছে, বি পার্টির লোকজন এ পার্টির দিকে কাঁথা ছুটতেছে। নতুন আপনার যাদের রাজনৈতিক প্রজ্ঞা আসলে খুবই নতুন, তারাও এসে আপনার 40-50 বছর বয়সের 40-50 বছর ধরে অভিজ্ঞরা পলিটিশিয়ানদেরকে আপনার একেবারে অ্যাবিউসিভ কথাবার্তা বলতেছে। তো এক্সপেরিয়েন্স ডাজ ম্যাটার। হ্যাঁ, এক্সপেরিয়েন্স, জীবনের অভিজ্ঞতার একটা মূল্য আছে। তো এই যে আমার টক শোতে আজকে যিনি এসেছেন, উনি তো রাজপথে পলিটিক্স করে আসছেন, উনি অনেক কিছু জানবেন যেটা আমি জানবো না, এবং সেটা আমাকে একসেপ্ট করতে হবে। একটা মানুষ তো আপনি সর্বজান্ত হতে পারবেন, অথবা আপনি ধরেন 25-26 বছর বয়স হয়ে আপনি 70-80 বছর বয়স অথবা 50-60 বছর বয়সের একটা লোকের মতো জ্ঞান রাখতে পারবেন না। অনেক ক্ষেত্রেই আবার হতে পারবেন, সেটা আবার ডিফারেন্ট হবে। তো ওইটা স্বীকার করে নিতে হবে। আর নতুন পলিটিক্যাল পার্টি আসছে এখন, তাদেরকে শক্ত করার জন্য, তাদের অবস্থান দৃঢ় করার জন্য ইলেকশন পেছাতে হবে, এরকম কথাবার্তা বলে যারা ইলেকশন পেছানোর চেষ্টা করতেছে, সেটাও খুব সম্ভবত ঠিক হবে না। একটা পলিটিক্যাল পার্টির আখের গোছানোর জন্য কি একটা দেশ ওয়েট করবে যে আমরা ইলেকশন পেছাই দিব সো দ্যাট আমরা আমাদের দলটা ঠিকঠাক করে গুছাইতে পারি? দ্যাট ক্যানট বি ডান। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো যে সমস্ত ডোনেশন কালেক্ট করে বাংলাদেশে বিভিন্ন গ্রুপের কাছ থেকে, XYZ গ্রুপের কাছ থেকে, এই জিনিসটার মধ্যে একটা ট্রান্সপারেন্সি আনা অবশ্যই উচিত। এত এত সংস্কারের কথা বলা হচ্ছে, পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে রান করে এই সংস্কারের কথা কেউ বলতেছে না। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে আপনার পলিটিক্যাল পার্টি কার কাছ থেকে টাকা নিচ্ছে। আপনি যদি ওরকম করিম মিয়ার কাছ থেকেও 500 টাকা নেন অথবা 1000 টাকা নেন, ইউ শুড হ্যাভ দ্যাট রেকর্ডেড। আপনি যদি কোনো এরকম কোম্পানি না, ধরেন ইয়েলো কোম্পানি অথবা রেড কোম্পানির কাছ থেকে 5 কোটি টাকা ডোনেশন নেন, হ্যাভ দ্যাট কারেজ টু পাবলিশ ইট। ওটা প্রকাশ করেন যে আমি এর কাছ থেকে 5 কোটি টাকা নিয়েছি, এটা আমার ওয়েবসাইটে সংরক্ষণ করা আছে। সো দ্যাট ইন দ্য ফিউচার যখন আপনি গভর্নমেন্ট ফর্ম করবেন, তখন আমরা বলতে পারবো যে আপনি তো ওর কাছ থেকে এত টাকা ডোনেশন নিচ্ছেন, এখন ওকে সবগুলো কাজ দিচ্ছেন অথবা ওকে ফেভার করতেছেন। এই ট্রান্সপারেন্সি এনশিওর করতে আপনাদের সমস্যা কোথায় হয়? এটা এনশিওর করেন না কেন আপনারা? দিস ইজ দ্য মাস্ট। এখন আমরা শুনতেছি যে রাইট লেফট থেকে লোকজন এই নতুন পার্টি এখানে থেকে ফান্ড নিচ্ছে, অমুক পার্টি, এই পার্টি, এরা বিভিন্ন ব্যবসায়ীরা যারা আপনার গত 15-16 বছরে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, এরা 50 কোটি 100 কোটি, এদের তো টাকার কোনো অভাব নাই। লাখ লাখ কোটি, লাইক 2 লক্ষ কোটি টাকার মতো একটা গ্রুপই ধ্বংস নিয়ে গেছে দেশ থেকে। এই দেশের দিকে আপনার টাকা ছিঁড়ে বেড়াচ্ছে। তো আমরা তো জানতে পারতেছি না, পিপল আর ইন ডার্ক। সাধারণ মানুষের জানার কোনো উপায় নাই যে কে অমুককে 10 কোটি টাকা দিচ্ছে, কে অমুককে 2 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিচ্ছে অথবা একটা ফ্ল্যাট কিনে দিচ্ছে। উই নিড টু নো। আপনারা এত এত লোকজন রাস্তায় গিয়ে মারা গেছে, এত এত লোকজন আহত হয়েছে, এটা তো তাদের প্রতি ডিসরেসপেক্ট করা হচ্ছে। আপনারা এই আপনার ক্ষমতাতে এসে
আপনারা যারা চিকিৎসা, যারা অবহেলিত, এই লোকগুলার প্রপার ট্রিটমেন্ট না করে অনেকে দেখি উৎসব করতেছে, অনেকে দেখি আবার বিয়ে টিয়ে করে বেড়াচ্ছে। করেন ভাই, ইউ হ্যাভ ইউর পার্সোনাল লাইফ, বাট ফার্স্ট মেক শিওর যে লোকগুলা গিয়ে আহত হয়েছে, ইনজুর্ড হয়েছে, এই লোকগুলাকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরা সবকিছু পাচ্ছে। এটা তো কোনো উৎসব করার জন্য এই গণ অভ্যুত্থান করা হয় নাই। আমার মাঝে মাঝে মনে হয় যে কিছু লোকজনের উৎসব, কিছু লোকজনের লক্ষ্য পূরণ করার জন্য এটা সৃষ্টি হয়েছে, এবং এখন তারা তাদের মতো করে বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি করবে, সেটা করা একেবারে ঠিক হচ্ছে না। আর আপনি আমাকে আরেকটা যেটা বললেন যে ভিতরের থেকে ইলেকশন নিয়ে, অথবা আরেকটা এটা হচ্ছে ইতিহাসের কথা বলছিলাম, যে আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধকে তাদের নিজেদের ইতিহাস বানিয়ে ফেলেছিল, এখন সরকারের ভেতরকার কিছু মানুষ 2024 যেটা হয়েছে, জুলাই আগস্টে যেটা হয়েছে, এটার মধ্যে বাংলাদেশের সকল পেশা, সকল শ্রেণীর মানুষের সংযোগ ছিল, সবাই মিলেই এটা করেছে। এখন এটা আমরা অলরেডি দেখেছি, আমরা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আমরা ক্ষমতা থেকে আপনার সরাতে পেরেছি। আপনারা এটা সকলের সমন্বয় সম্ভব হয়েছে। হ্যাঁ, ছাত্র সমন্বয়কদের অবশ্যই এখানে একটা ভূমিকা ছিল, কিন্তু এর পেছনে 2008-9 সাল থেকে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলা আপনার শ্রম দিয়ে আসছে, যাদের শত শত নেতা কর্মী গুম হয়েছে, 3500 মতো মানুষ ক্রস ফায়ারের শিকার করে আপনার বুড়িগঙ্গা নদীতে, শীতলক্ষ্যা নদীতে গিয়ে ডুবাই দেওয়া হয়েছে। এই লোকগুলো অবদান আপনাকে স্বীকার করতে হবে না? এই যে এত এত লোক আপনার বাড়িতে ফেরে নাই, এত এত লোক গুম হয়ে গেছেন, এত লোক ক্রস ফায়ার হয়েছেন, এদের পরিবারগুলোর কোনো অবদান নাই? এটা তো বিএনপি অথবা জামায়াতে ইসলামী এরকম কোনো বিষয় না, এখানে বাংলাদেশের সাধারণ লোকজনও গেছে, বিএনপি জামাতের কর্মী নেতারাও গেছে, বিভিন্ন অন্যান্য পলিটিক্যাল পার্টির নেতারাও এখানে টর্চারের শিকার হয়েছেন। সো ইউ হ্যাভ টু রেকগনাইজ দেম। আপনারা না হয় 2018 সালে যে নিরাপদ সড়কে একটা আন্দোলন করছেন, সেখান থেকে বুঝলাম যে এটার বীজ সেখান থেকে বপন করা হয়েছে, আস্তে 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 এটা অগ্রসর হয়েছে, এবং কিছু ব্যক্তি পেছন থেকে আপনার কাজকর্ম করেছেন, কোটা আন্দোলনের মাধ্যমে এটা একটা এরাপ্ট করেছে, এবং যখন স্টুডেন্টস বিকেম ভিকটিম, তখন বাংলাদেশের সকল নারী পেশার লোকজন এসে এটাকে সাকসেসফুল করেছেন, কিন্তু কোনো একক গোষ্ঠীর অথবা একক কারো চেষ্টা এটা হয়নি। সো এটাকে নিজেদের দাবি করে আপনার জুলাই প্রক্লামেশন করবেন, আপনার সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে, তারপরে আপনি ইলেকশন করবেন। ওটা ঘোষণা করলে আপনি 1 মাসের মধ্যে ইলেকশন করতে পারবেন, আদারওয়াইজ ল এনফোর্সমেন্ট সিচুয়েশন খারাপ, সো আগামী নিকট ভবিষ্যৎ ইলেকশন করা যাবে না। এই সমস্ত ভুগিযুগি কথাবার্তা বলা ইজ অ্যাবসার্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, এগুলা বলে আসলে কে কি হাসিল করতে যাচ্ছে আমরা বুঝতে পারি, আমরা তো বেকুব না। আমরা কিন্তু অনেক কিছুই যা যা জানি সেগুলা খুবই খুবই বাজে, এবং বাজে ইন সেন্স যে সেটা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। একটা গোষ্ঠী আছে যে সেনাপ্রধানকে তারা ক্ষমতা থেকে সরাতেই চায়, আরেকটা গোষ্ঠী আছে যে তাদের পরিকল্পনা যে কোনোভাবে এটাকে টেনে নিয়ে যায়, কারণ তারা ভালো করে জানেন যে ডক্টর ইউনূস যদি মার্চের মধ্যে ইলেকশন না হয়, উনি হি উইল সে হ্যান্ডস অফ, উনি আর এটা রান করবেন না। আমি যতটা জানি, কারণ ওনার উনি একজন এলডারলি মানুষ, ওনার নিজেরও অনেক কাজকর্ম আছে, এবং এর মধ্যে যদি ওনাকে ইলেকশন করতে না দেওয়া হয় মার্চের মধ্যে, ইফ হি ক্যানট স্টেজ ইট, হি উইল সে হ্যান্ডস অফ, এন্ড তারপরে কি করবে না করবে সেটা তো আমরা তখনই দেখবো। ওকে, শাহাবুর রহমান ভাই। আমি সায়েদ স্বামীকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আপনাকে বড় করে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে দেশের খুব দুঃসময় আমি তখন লুকিয়েছিলাম সরকারের রোশনের কারণে, তবে আপনার বক্তব্য দেখেছিলাম সেই সাহসিকতা, এই সাহসী বক্তব্য। উনিও আজকে দূর থেকে হলেও কিছু কথা বলার চেষ্টা করেছেন। সেই সময় তার লেখা রিপোর্ট সেটা তো ছিল, এখনকার কথা বলছেন বলাই যাবে না, কিছু ইলেকশনের কথাই বলা যাবে না। আগে তারা শক্তিশালী হবে, মানে আপনি বলছেন তখন কিছু বলা যেত, এখন বলা আরো এখন বলাই যাবে না, বললে পরেই মিছিল শুরু করে দিবে। এই যে সংস্কৃতির ভয়ের সময় নিয়ে আসছে। আওয়ামী লীগ 72 সালে সরকার গঠন করেছে, একবার তো দীর্ঘদিন কষ্ট করে ধরে দেশ স্বাধীন করেছে, রক্ত গিয়েছে, জীবন গিয়েছে। এরা কী করেছে? এদের কোনো স্বপ্নই ছিল না। এদের স্বপ্ন ছিল একটা, যে কোটা সংস্কার করতে হবে। 18 সালের কথা বলছে, সংস্কার ছিল কোটা, স্বপ্ন সংস্কার, হাতে খুব বেশি খুব অল্প সময় সংস্কার ছিল, কোটা সংস্কার। তো সরকার যখন কোটা বাতিল করে দিল, স্বপ্ন পূরণ হয়ে গেল 2 ডাবল। সংস্কার 10% একটা ডাবল
তাদের স্বপ্ন পূরণ হয়ে গেল। আবার স্বপ্ন কবে দেখলো? এই যদি আপনার কোটা ফিরিয়ে না নিয়ে আসতো, দুর্নীতি যদি সামনে না আসতো, কোটা ফিরিয়ে নিয়ে আসতো না সরকার, তাহলে কি তাদের কোনো স্বপ্ন ছিল? ছিল না। এবং তারা এসে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে, উনি পাত্তা দেয়নি। ওবায়দুল খান দেখা করার জন্য কত চেষ্টা করেছেন, দেখা করেননি। শেষ পর্যন্ত দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো রাষ্ট্রপতির সাথে দেখা করে স্মারকলিপি দিল। এবং তারা বারবার বলতো এই সরকারের পতন আমরা চাই না, আমরা আমাদের এই যে বৈষম্যের অবসান আমরা চাই। একেবারে একটা প্রতিষ্ঠিত একদলীয়ভাবে নির্বাচিত একটা ফ্যাসিস্ট সরকার, তার বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। আজকে তারা কত কিছু সামনে নিয়ে আসতেছে। তো এইটা নিয়ে এসে দেশটাকে কোথায় নিতে চাচ্ছে, তারা যেটা ভাবছেন এটা করে। যেমন আমি স্বামী ভাইয়ের সাথে একমত, অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। তো আন্দোলন করলাম না, রাস্তায় গেলাম না, টিয়ারশেল খেললাম না, জেলে গেলাম না, পালিয়ে থাকলাম না, বাড়িঘর থেকে আমার গরু লুট হলো না, মাছ লুট হলো না, আমার জমি দখল হলো না, আমার ভাইকে নিয়ে গেল না, বউকে পিটালো, ছেলে স্কুলে যেতে পারলো না, কোনো কিছুরই সমস্যা সম্মুখীন হলো না। আমি দেশের মালিক হয়ে গেলাম। তো এই যে শ্রমিক মারা গেল, যে রিক্সাওয়ালা টেম্পো, তারা কোথায়? তাদের প্রতিনিধি কোথায়? এই যে মারা গেছে হাজারের উপরে, 1000 1500 যাই মারব না, ছাত্র মারা গেছে কিছু, সেই ছাত্রীর খেলা তারা আজকে যাদের নিয়ে তারা এখন 100 ছাত্র, এখন তারা ছাত্রের প্রতিনিধি না, তার একটা রাজনৈতিক দলের তারা প্রতিনিধি। তাদের ভাবনাটা অনেকখানি তাদের চিন্তা করতে হয়, এখন আর আমরা সার্বজনীন না, এখন তারা তাদের রাজনৈতিক মতাদর্শ, তাদের সবাই তারা গ্রহণ করবে, কেন করবে? এবং যে জিনিসটা বলে যে কোনো প্রতিনিধিত্ব নাই, শুধু তার একমাত্র প্রতিনিধিত্ব করছে তারা ইউনূস সাহেবকে বলেছেন নিয়ে আসছেন, ইউনূস সাহেবের মতো করে ওরা সরকার গঠন করেছেন। এখানে আমাদের কোনো সরকারের সাথে কোনো সম্পৃক্ত আমাদের নেই। তাই আজকে বলবো যে এই সরকারকে উনি যেটা বললেন, নির্বাচন যদি আপনার ডিসেম্বরের ভিতরে বলতে না করে, তাহলে অনেক প্রশ্ন তার সামনে আসবে এবং এটা তার জবাব দেওয়া বহু কঠিন ব্যবহার দেওয়া আমি বলবো। আওয়ামী লীগ কেন গেল? আওয়ামী লীগ নির্বাচনের মধ্যে দিয়ে যদি সরকার পরিবর্তনের পথে থাকতো, তাহলে এইভাবে তো পালাতে হতো না। আমি 2014 সালে 24 সালে আপনার এখানে বলে গেছিলাম যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, যদি করে সব দলকে বাদ দিয়ে চিরদিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে। আর যদি সবাইকে নিয়ে করে, তাহলে এবার না হলে আবার ক্ষমতা আসতে পারবে। কথাটা ফেলে গেল, এদেরও সেই অবস্থা। এরা নির্বাচন যদি না দেয়, তাহলে এদের অবস্থা ওদের চেয়েও খারাপ পরিণতি আসবে বলে আমি মনে করি। সেই জন্য মনে করি এগুলি ধীরে না করে, যার মুখে যে কথা মানে তার মুখে সেই কথাই বলতে হবে। সবাই মিলে এখনও ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নাই। যদি কাদা ছোড়াছড়ি হয়, আমাদের কিচ্ছু আসে না, আমরা টিয়ারশেল খাওয়ার মানুষ, জেলে যাওয়া মানুষ, আমাদের কোনো অসুবিধা নেই। যারা নতুন ক্ষমতার কাছাকাছি, উনি বললেন আমার চিকিৎসা পেল কিনা তার কোনো খবর নাই। বিয়ে শাদী অনুষ্ঠান নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি, শ্বাস পোশাক গাড়ির কত পরিবর্তন হয়েছে। এখন আমি টেম্পোতে চড়ি, এখন আমি রিক্সায় চড়ি, বাসে চড়ি, পায়ে হেঁটে। যারা এই যে আন্দোলন নেতৃত্ব দিয়েছে, বলেন তো একদম বাসে চলে কিনা, বলেন না টেম্পোতে চলে কিনা, টেম্পোতে চলে কোন ধরনের প্যাসেঞ্জার টেম্পোতে ওঠে বলতে পারবে তারা? হ্যাঁ, কয়েকদিন আগে পেরেছে, এখন পারে না তারা যদি মনে করেন যে আমরা সব দেশের মানুষকে শাসন করব, সবাই দুর্নীতিবাজ, আমরা ধোয়া তুলসিবাজ, এই যে সেদিন তাদের দল গঠন করলো, বাস দিল কারা, বাসের ভাড়া দিল কারা? যদি এসপিটিসি দিয়ে থাকে, রিকুইজিশন দিয়ে থাকে, একদিন তাদেরকে জবাব দিতে করতে হবে। আর বাসের ভাড়া কারা দিয়েছে? ওই জন্য বললেন দুর্নীতিবাজের কাছে টাকার পাহাড় আছে, তারাই টাকা দিয়ে তাদের উঠিয়ে দেবে সামনের দিকে। দুর্নীতিবাজের টাকা নিয়ে দল গঠন করে আর চক্ষু রাঙাবেন, এটা হয় না বাংলাদেশে। অনেক ধন্যবাদ মিস্টার হাবিবুর রহমান হাবিব এবং জুলকারনাইন সামি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, কথা হচ্ছিল দেশের সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি নিয়ে এবং দুজনেই কম বেশি নৈরাশ্যের একটা চিত্র হাজির করেছেন, যেটা আমরা আসলে সবাই উপলব্ধি করি। সমাধান একটাই, সেটা হচ্ছে দেশে একটা নির্বাচন, সেটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন, এবং যার মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, অর্থাৎ জনগণের ক্ষমতায়ন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।